সে আমাকে বলেছে যে তুমি আমাকে 5 লাখ টাকা লোন দাও, আমি তোমাকে 3 মাস পরে দিয়ে দেবো। আমার তার 2টা কিস্তির টাকা বাকি ছিল। একটা প্রিমিয় গাড়ির কিস্তি ইন্টারন্যাশনাল লিজিংয়ে, আর একটা সিদ্ধশীলতার একটা ফ্ল্যাট ছিল, সে থাকতো সেঞ্চুরি টাওয়ারে, ওই ফ্ল্যাটের কিস্তির টাকা 1 টাইম 3 টাইমস সে বলছে এটা অটো ইনভেস্ট হয়ে গেছে, হিউজ পরিমাণ টাকা পাওয়া যাবে। তো রুমেল, যেহেতু এই ব্যবসাটা আমরা নামছি, চলো আমরা একটা ব্রোকার হাউস করি। তো এখানে শফিক তুহিন আর বাবুল ভাই দিয়েছিল দুজনে 45 লাখ, আর আমি দিয়েছিলাম 45 লাখ, আর সিদ্দিকুর রহমান যে সাত সিকিউরিটি যে অপারেট করবে সে দিয়েছিল 45 লাখ টাকা। ঘটনাটা বলি, আমার সাথে আরও 2জন ডাক্তার আছে, যে আমি ওদের রেসপন্সিবল ছিলাম, যে দুজনে পিজির ডাক্তার, এখনও রানিং অবস্থায় আছে। আসিফ আকবর আমার অনেক 39-40 বছরের বন্ধু, পাশাপাশি মহল্লায় থাকি। আসিফ যখন 2009 সালে শেষ দিকে আসিফের কিছু টাকার দরকার হয়েছিল, তো সে আমাকে একটা মেসেজ দিয়েছিল আমার বাংলাইন নাম্বারটাতে। পরে তাকে আমি জিজ্ঞাসা করছিলাম তোমার কী সমস্যা। বলতেছে আমি তার অফিসে গিয়েছি, বলতে যে আমার তার 2টা কিস্তির টাকা বাকি ছিল। একটা প্রিমিয় গাড়ির কিস্তি ইন্টারন্যাশনাল লিজিংয়ে, আর একটা সিদ্ধশীলতার একটা ফ্ল্যাট ছিল, সে থাকতো সেঞ্চুরি টাওয়ারে, ওই ফ্ল্যাটের কিস্তির টাকা। সে আমাকে বলেছে যে তুমি আমাকে 5 লাখ টাকা লোন দাও, আমি তোমাকে 3 মাস পরে দিয়ে দেবো। পরে আমি তার বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে আমার গাড়ি দিয়ে, সেঞ্চুরি টাওয়ার সে লিফটেমে থাকতো, আমার গাড়ি দিয়ে তাকে আমি গাছবাংলা ব্যাংকে নিয়ে গিয়েছিলাম। গাছবাংলা ব্যাংকে নিয়ে গিয়ে ওইখানে আমি একটা 40 লাখ টাকা এফডিআর আমি ক্যাশ করেছিলাম। আমি তাকে বলছিলাম তোলার জন্য, তো ম্যানেজার বলছে যে না, আপনাকে অবশ্যই আসতে হবে। পরে আমিও গেলাম, যাওয়ার পরে ওইখান থেকে তাকে আমি ওই দিনে 40 লাখ টাকা আমার অ্যাকাউন্টে প্রথমে ঢুকেছে। ঢোকার পরে আমি ওইখান থেকে 35 লাখ টাকা, প্রথমে 30 লাখ, পরে 5 লাখ টাকা বলছি তুমি তোমার কিস্তির টাকা দাও। পরে আরও 30 লাখ টাকা দিয়েছি। যে তাকে আমি বলছি যে আমি একটা বিজনেসের জন্য ইনভলভ হয়েছি, তুমি যদি এই বিজনেসটাতে এই কাজটা করে দিতে পারো, তাহলে তোমাকে আমি একটা বিরাট প্রফিট দেবো, তুমি যে সমস্যা আছে। তারপরে সে বলছে ঠিক আছে তুমি আসো। তখন আমরা তার বাসায় চলে আসি সেঞ্চুরি টাওয়ারে। আসার পরে বলছিলাম যে এটা একটা প্লেসমেন্ট শেয়ার, এই শেয়ার, পার্টিকুলার শেয়ার নামগুলি বলছি, এই শেয়ারগুলি ওর কাছে আছে। পরে সে ফোন করলো, ফোন করে ওই লোকটাকে সে তার বাসায় নিয়ে গেছে। তার বাসায় থমাস টাওয়ারে, এই যে এখানে থমাস টাওয়ারে, তার নাম রেজা আরিফ। সে 2011 সালে বাংলাদেশের ব্যক্তিগত পর্যায়ে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার ছিল। পরে সে ওখানে বলার পরে ওইখানে সে ইনস্ট্যান্ট তাকে 30 লক্ষ টাকা দিয়েছে। পরে তার অফিসে এখানে একজন ফ্যাটকেবের একজন বাংলাদেশ এডমিশন অ্যান্ড ফরেন পলিসি স্টুডেন্টসের একজন, সে তার অফিসে নিয়ে তাকে 12 লক্ষ টাকা দিয়েছে আসছিল, সেও আছে ভিতরে। পরে সে আমাদেরকে একটা শেয়ার দিয়েছে, ওই শেয়ারে একটা লাভ হয়েছে। লাভ হওয়ার পরে তার বাসায় আমি গিয়েছি, তার অফিসেও গিয়েছি, বলছে তুমি অফিসে আসো। অফিসে যাওয়ার পর যে কালকে তুমি টাকা নিয়ে যাবে। পরে আর প্রতিদিন আমি বাসায় চলে আসছি, রাত্রে 12টা বা 12:30 দিকে সে একটা মেসেজ দিচ্ছে তোমার টাকাটা অটো ইনভেস্ট হয়ে গেছে। যে তারপর আমি আমার তো টাকার দরকার, সে আমাকে প্রফিট ধরছে 44 লাখে 10 লাখ টাকা প্রফিট ধরছে। পরে আমি বলছি অটো ইনভেস্ট হয়ে গেছে, আমার তো টাকার দরকার, রুমেল এটা অনলি 1 মান্থের জন্য, 1 মাসের জন্য তুমি একটা হিউজ পরিমাণ লাভ পাবো। ডাক্তার শাকিল আহমদ, উনি অ্যানেস্থেসিয়ার বর্তমানে পিজির হেড, উনি আরেকজন ডাক্তার আছে, উনি দুজনে, একজন দিয়েছে 88 লাখ টাকা, আর 75 লাখ টাকা দিয়েছে। পরে ওনাদের সাথে যোগাযোগ হইলো, আমি বলেছি আপনাদেরকে টাকা দিয়েছে, বা আমাদেরকে বলছে নেক্সট টাকা, সবাইকে একই কথা বলেছে। যাক, এটা তো 44 লাখ টাকা 1 টাইম 3 টাইমস সে বলছে এটা অটো ইনভেস্ট হয়ে গেছে, হিউজ পরিমাণ টাকা পাওয়া যাবে। তো রুমেল, যেহেতু এই ব্যবসাটা আমরা নামছি, চলো আমরা একটা ব্রোকার হাউস করি। তা আমি খুব ভালো। তখন একজন সিঙ্গার ছিল শফিক তুহিন, আর সাউন্ডটেকের মালিক বাবুল ভাই, আমি, আসিফ আকবর আর সিদ্দিকুর রহমান, এই 3জন মিলে একটা আমরা সাত সিকিউরিটির একটা ব্রাঞ্চ নিয়েছিলাম পল্টনে। তো এখানে শফিক তুহিন আর বাবুল ভাই দিয়েছিল দুজনে 45 লাখ, আর আমি দিয়েছিলাম 45 লাখ, আর সিদ্দিকুর রহমান যে সাত সিকিউরিটি যে অপারেট করবে সে দিয়েছিল 45 লাখ টাকা। তখন এখানে বিও অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি, আমার ভাই, সম্ভবত 6 বা 7 নম্বর আমরা বিও অ্যাকাউন্ট ওপেন করেছিলাম সাত সিকিউরিটিতে। পরে ওইখানে আমার একটা বসার জায়গা করেছিল, ওইখানে 2টা ছেলের দরকার,
আমি কী করেছি, যেহেতু এত টাকা ইনভেস্ট করেছি, আমি কুমিল্লার আমাদের পরিচিত দুটা ছেলেকে এখানে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি চাকরির জন্য। একজন এনামুল শাকুর, সে এখন মিনাবাজারে জব করে, আরেকজন আমার বন্ধু ছোটো ভাই, সে ওখানে জব করতো। একদিন হঠাৎ করে আসিফের অফিস থেকে আমাকে ফোন দিল। আমাকে তো সে অনেক সময় হাজি সাহেবও বলতো, যেহেতু হজ করছি, অনেক সময় বলতো যে আমরা তো মালিক পক্ষ, আমাদের তো অফিসে যাওয়ার দরকার নাই, হ্যাঁ আমরা লাভ পেলেই চলবে। আমি হ্যাঁ ঠিক আছে, তো তুমি আর কালকে তো অফিসে যাইও না, হ্যাঁ তোমার লাভ মাসে মাসে পৌঁছে যাবে। পরে আমি এনামকে জিজ্ঞাসা করলাম, এনাম কী হয়েছে, তুমি তো অ্যাকাউন্টস হ্যান্ডেল করো। তো ভাই গতকালকে 48 লাখ টাকা ট্রানজ্যাকশান হয়েছে এটাতে, হ্যাঁ। তো আমি বলছিলাম যে এখান থেকে যেহেতু আমাকে কিছু টাকা দিয়ে দাও। আসিফ বলছে যে এই টাকা আমি হ্যান্ডেল করি না, সুমন হ্যান্ডেল করে, সামনের মাসে তুমি তোমার প্রফিট শো পেয়ে যাবে। পরে আমি বলছি ঠিক আছে, এবার যে আমরা যে একটা এগ্রিমেন্ট হয়েছে, আমরা এত লাখ করে 3-25 29, আমি 45, বাবুল ভাই শফিক তুহিন 45, আমাদের এগ্রিমেন্টটা কোথায়? হাজি সাহেব এখানে তো একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা কি? শফিক তুহিন বাবুল ভাই বলছে যদি আমি আসিফ আকবর যদি রিটার্ন এগ্রিমেন্টে না থাকি তাহলে সে এই সার্টিফিকেট থাকবে না। তো এখন কী করতে হবে? তাহলে তুমি অর্ধেক আমি অর্ধেক। না, এটা আমি পুরোটাই আমার নামে নিয়ে নিছি, আর তোমার তো নামের দরকার নেই, তুমি লাভ পাবা, প্রতি মাসে মাসে লাভ নিয়ে যাবা। তো আমি এটাও রাজি হয়েছি। পরে 3 দিন পরে বা 4 দিন পর যে কোনো কারণে হোক এই সার্চ সিকিউরিটিসটা লক করা ছিল। পরে শুনছেন যে এখানে অস্বাভাবিক লেনদেনের কারণে সার্চ সিকিউরিটিসের মেইন মালিক ছিল দেলোয়ার সাহেব, ওনার অফিস ছিল গড়োয়ার সাথে, মতিঝিল গড়োয়া যেটা, গড়োয়ার সাথে। এখানে একটা ব্রাঞ্চ করেছিলাম, যে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল। পরে আমি আসিফ অফিসে বললাম যে হ্যাঁ এটা আমাদের ব্যাপার না, এটা সুমন, সিদ্দিকুর রহমান সুমন, সেই কন্ট্রোল করবে। তারপরে আমি হজে যাব, আমি 10ই অক্টোবর 2010 আমি হজে যাব। আমাকে টাকা দেওয়ার কথা। আসিফের প্রিমিয় গাড়ির বনেটে করে 2,20 লাখ টাকা নিয়ে সে কুমিল্লা গিয়েছিল। ওই দিন রাত্রে কুমিল্লা মধুমতি সিনেমা হলের সামনে থেকে বাস ছাড়বে। আমার খুব ওই দিন আমাকে সে একটা বিগ অ্যামাউন্ট টাকা দেওয়ার কথা, যেহেতু আমার হজের ফ্লাইট। আমি তার অফিসে গিয়েছি, কুমিল্লা একটা অফিস আছে রজিজ দিকির পার, ওইখানে যাওয়াতে সে আমাকে 5 লাখ টাকা দিয়েছে, বলো তুমি হজে চলে যাও, তোমার টাকা পৌঁছে যাবে। তো আমার 11টার সময় আমি আমার ভাইয়ের শ্বশুর, আমার ভাই সহ হজ করতে গিয়েছি, চলে আসছি। আমি হজের যেদিন গেছি 10 তারিখে, 13 তারিখ আমি তাকে সৌদি আরব থেকে ফোন করেছি। সে বলছে যে মিতু তোমার বাসায় টাকা দিয়ে আসবে। তো তার ওয়াইফ মিতু আমার ওয়াইফের কাছে গিয়ে 5 লাখ টাকা দিয়ে আসছিল। পরে আমি বলছি আরও টাকা, তো হাজি সাহেব তুমি টাকা পেয়ে তুমি হজ করো মনোযোগ দিয়ে, তুমি টাকা টেনশন করো না। হ্যাঁ। পরে আসিফুজ্জামান আমরা ওকে লম্বা আসিফ বলে কুমিল্লার, সে আমার ভাইয়ের কাছে কুমিল্লাতে আমার সপ্তাহখানের দোকান, ওইখানে আমার ভাইয়ের কাছে 5 লাখ টাকা দিয়ে আসছিল। যাক, আমি যেহেতু 45 ডেজের হজে প্যাকেজে গিয়েছিলাম, আমি আসছি। আসার পরে সে আমাকে বলছে যে দেখো আমরা একটা হাউজিং করেছি, মনপুরা হাউজিং করছি, এখানে তুমি একজন ডাইরেক্টর। হ্যাঁ, আকরাম টাওয়ার অফিস। আমি অফিসে আসছি, আমার সব বসায় অ্যারেঞ্জমেন্ট ছিল, আমার ভিজিটিং কার্ড সব কিছু ছিল। এটা ছিল শামসুদ্দিন ভাই। হাউজিং কোথায় করেছে? এটা করেছে কেরানীগঞ্জ। তাই আমি শামসুদ্দিন ভাই এখানে কত টাকা জমি কিনেছে? শামসুদ্দিন বলছে 4,80 লাখ টাকা। বলে আমি ভাই আমি কি দেখতে পারি? আমি বলছি আসিফ আমি হাউজিংটা দেখে আসি। হ্যাঁ যাও। তো শামসুদ্দিন ভাই ওনার প্রাডো গাড়ি দিয়ে আমাকে সামনে তুলছে, আমি গাড়ি নিয়ে আসছি, বলছে আপনি চলেন। ওইখানে গিয়ে আমি সব জমি টমি দেখলাম কেরানীগঞ্জ। বললাম তো আসলে আসিফ এই জমি তো তুমি 4 কোটি দিচ্ছ। উনি বলছে উনি বাকিটা 10 কোটি, এই জমি তো 3 কোটি টাকাও হবে না। শামসুদ্দিন ভাই যা যদি মানুষের মাটি হাত দেয় এটা স্বর্ণ হয়ে যায়। হ্যাঁ, শামসুদ্দিন ভাই আমি জানি যে উনি যেহেতু ওনার বসুন্ধরাতে এখনও বাড়ি, উনি আহমেদ আকবর সোবানের স্কুল জীবনের বন্ধু, উনি বলছে ওনারা দুজন একসাথে এক সাইকেলে চলতো। শামসুদ্দিন আমার বলছে ভাই এটা অনেক সময় এটা স্বর্ণ হয়ে যাবে। পরে যখন আমি বলছি ঠিক আছে, এখানে যে কীভাবে ডিস্ট্রিবিউশন, তুমি তো একটা ডাইরেক্টর, এখানে ডিস্ট্রিবিউশন কিছু নাই। বলছে তোমাকে একটা কর্নার প্লট দেওয়া হবে, আর ডাক্তার শাকিল আহমদ আমাকে একটা কর্নার প্লট দেওয়া হবে। আমি আর শাকিল ভাই খুব খুশি, কারণ একটা কর্নার প্লটের দামই ধরেন 1.5 কোটি 2 কোটি টাকার মতো, আমাদের যেগুলির 8 কাঠা করে প্লট দেওয়া হবে। ইন দি মিন টাইম আকরাম টাওয়ারে আমি এখানে 2জন সেলিব্রিটি দেখতে পেলাম। এই যে আলম আর আমিনু আপা, আমি ওনাকে ব্যক্তিগত চিনি। আর ডলি শান্তনীকে আমি বেশ কয়েকবার আসিফ অফিসে দেখেছি, এখানেও দেখেছি যে ওনারাও শুনেছি ওনারাও এখানে প্লট নিয়েছে। যা হোক, শেষ পর্যন্ত উনি বলছে যে এই অফিসটা তো ছাড়া হয়ে গেছে, পরে হাতির ঝিল একটা ফ্লোর কিনেছে, যেহেতু আকরাম টাওয়ার অফিসটা বন্ধ হয়ে গেছে বা নতুন অফিসে এটা তার কেনা ফ্ল্যাট।
ওইখানে আব্দুল আউয়াল চৌধুরী ভুলু ভাই, বরিশাল বুলসের মালিক, আমি ওনার বাসায় অনেক দিন রাত্র কাটাইছি। আমি এশার নামাজ পড়ে যেতাম, নিকট ওনার বাসায় ছিলাম। উনি এখানে একটা ফ্লোর নিয়েছে, একটা ফ্লোরে উনি একটা ফ্লোর নিয়েছে। অ্যাডভোকেট ইউনুস শিকদার শিমুল ভাই আসিফ আকবর মিল্লা হাতির জেলা একটা ফ্লোর নিয়েছে। তা আমি বলছি তাহলে এখানে আমার যেহেতু একটা আমাদের ইনভেস্ট হয়েছে, আমাদের অফিস, তো এখানে আমাকে নাম রাখো। হ্যাঁ, তোমাকে অবশ্যই তোমার নাম রাখা হবে। ওই প্লট নিয়েছে। তারপরে আমি ভুলু ভাইয়ের বাসায় গেছি। ভুলু ভাই, আমার নামে তো কিছুই নাই। ভুলু ভাই কয়, আসিফের অনেক বড় মন, তুমি এটা টেনশন করো না। শাকিল ভাই বলছে যে আমাদের তো সে কর্নার পর দিবেই। তো শাকিল ভাই আর ডাক্তার সাহেব, অন্য যে ডাক্তার ছিল, উনি অর্থোপেডিক্স হেড ছিল পিজির, ওনারা একবার বলছে ঠিক আছে, আমি ভাই আপনার জায়গাটা দেখুন। ওনারা জায়গাটা যে দেখা ওনারা বলছে আমরা এখানে আর জায়গা নেব না, আমাদের টাকাটা রিটার্ন দিয়ে দাও। যেহেতু ওনাদের 75-88 লাখ টাকা। পরে উনি বলছে ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যেই টাকা আমি যাবো। তো উনি আমাকে নিয়ে আসিফ আকবর অফিসে গিয়েছিল। উনি অর্থোপেডিক্স হেড ছিল পিজির, এখন বাংলাদেশ মেডিকেলের গভর্নমেন্ট বোর্ডিং চেয়ারম্যান। আসিফ 500 রুমে থাকা ওনার সাথে দেখা করে নাই। তো উনি যেহেতু ওনাদেরকে নিয়ে আমি আগে জিডি করার আগে আমরা একসাথে বসেছিলাম, আমাদের বন্ধু এডিশনাল ডিআইজি, আমরা বসেছি, এখানেই বসেছি যে আসিফ তো টাকা দিচ্ছে না। তো বলতেছে যে ঠিক আছে। জি জি, আমরা তিনজনেরই 2,27,65,000 টাকা। এটা তো মানে তাকে দেওয়া। আর আজকে এটা জিডির কপি পাঠাইছে, এটা আমার বন্ধু, এটার জন্য আমরা কুমিল্লা জিডিও করেছিলাম। তার একটা ফ্ল্যাট সে 2014 সালে আসিফকে ফুল ফ্ল্যাটের টাকা দিয়েছে। পরে আসিফের যে হোটেলের যে কর্মচারী মুর্শিদুল হাসান, তাকে এখানে তুলছে 2014 সাল থেকে এখন 26 সাল পর্যন্ত সে জিডি করছে। 2024-এর সম্ভবত 5 তারিখে বা পরে একটা জিডি করেছে, আমি জিডির কপি আমার কাছে আছে, সে জিডি কপি পাঠাইছে। তাকে ফ্ল্যাটে উঠতেও দেয় না, এবং যদি 10,000 টাকাও ভাড়া ধরে 14 বছর তাকে বাসা দেয় না। হ্যাঁ, ফ্ল্যাটও দখল করে রাখছে। এটা ঠিক আসিফের যে বাংলা হোটেলটা ছিল জিরা স্কুল গলিতেই, এটা মিঠু ভাইয়ের ফ্ল্যাট বলে। কালকে আমি বলি যে টাকাটা দরকার, সবাই মিলে আমাদের 62 জন একটা সমিতি ছিল SPD, এই সমিতির টাকাটা সে আইনা এখানে ইনভেস্ট করছে। আমরা তিনজনে 2,27,65,000 টাকা। সে যখন সেঞ্চুরি টাওয়ারে সে থাকতো নয়, সম্ভবত 11 তারিখে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিল 2 কোটি টাকা দিয়ে। সে 50 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিল। পরে ফ্ল্যাটটা নেয় নাই, ওইখান থেকে টাকা সে 50 লাখ টাকা ফেরত আনছিল। ওইখান থেকে সে আমাকে কিছু টাকা দিয়েছে। একবার তার বাসায় গিয়েছিলাম, ওইখানে 14 লাখ টাকা দিয়েছে। টোটাল মিলিয়ে আমি 38 সামথিংয়ের জন্য আমি টোটাল 39 লাখ টাকা লিখেছি। আমি টোটাল এই টাকার 12 বাইরেও শুধু হিসাব সে যদি লস খেত, যেহেতু থমাস টাওয়ারে রেজা আরিফ আছে, সে তাকে ওই টাকার লাভ তো দিয়েছে। রেজা আরিফের 50 লাখ টাকা চেক ওখানে সে দিচ্ছে না। তো আমি তো তাকে, আমার বন্ধু রেজা আরিফ যেহেতু কুমিল্লা শহরে আমার পাশে তার জায়গা আছে, হ্যাঁ, রেজা আরিফ সে তো টাকা দিয়েছে। আমি তো জিজ্ঞাসা, সে তো টাকা দিয়েছে, সে আমাদের টাকা দেয় না। সে তো আমাদেরকে অটো ইনভেস্ট করে এখানে মেসেজ দিয়ে দিত। সে বলতো না যে আমরা এটা আগে পরামর্শ করে নাই। সে বলতো যে অটো ইনভেস্ট টাকা পাবা। হ্যাঁ, থানা পাবনা। সে হাতির জিলের যেই হলিডে ইন যেই হোটেলটা তার জায়গাটা নিয়েছে, তারা তাকে বিগ অ্যামাউন্ট টাকা দিয়েছে। আমাদেরকে টাকা দেওয়ার কথা বলেছে সে, কিন্তু এখন সে 1,05,00,000 টাকা দিয়ে হেরিয়ার গাড়ি কিনেছে। তার 2 ছেলের বিয়ে করে 3-4-5 কোটি টাকা। সবচেয়ে বড় কথা, 10 তারিখ জিডি করেছে। আমরা তো তাকে অসম্মান করার জন্য, তাকে অপমান করার জন্য করি না। 11 তারিখ সে আসিফ আকবর তার মোবাইল থেকে ডাক্তার শাকিলকে ফোন করেছে। শুনেন শাকিল ভাই, আমি একজন মন্ত্রীকে আমি শেষ করে দিছি, একজন বাংলাদেশ ক্রিকেটারকে আমি শেষ করেছি, একজন গায়ককে শেষ করেছি, আর আপনি তো কি, আপনি আমাদের 1 টাকা নিতে পারবেন? তো শাকিল ভাই আমাকে বলছে ভাই, আমি তো সিলেট আছি, আমি আস্তে আস্তে রাত হয়ে যাবো, আমাকে বলবা, তুমি বললে আমি স্পিকার কথাই বলবো। উনি এখানে সিলেট আছে, আসছে। আরেকজনের অফিস থেকে বনের অফিস থেকে যার থেকে টাকা আনেছে, সে তাবলিকে আছে। সে বলছে সে তো আমার টাকা, সে তো আমাকে একটা ফেরত দেয় নাই। সব এখন যে একজন বর্তমান মন্ত্রী হয়েছে, একজন প্রতিমন্ত্রী,
হ্যাঁ, যে ওনারকে সে খেয়ে দিয়েছে, আমি নাম বলতে চাই না, আপনার বুঝলেন। ক্রিকেটারও একজন আছে যে বলছে তাকেও নাকি সে কিছু করতে পারবে না। আপনার নামগুলি আপনি বুঝে নেন। একজন ক্রিকেটার আছে। আপনারা আমার কাছে মনে হয় ডাক্তার শাকিল ভাইকে 1 মিনিট ফোন দেন, উনি বলবে। ওনাকে আমার কাছে ফোন দেয় নাই। উনি তামিম ইকবালের কথা বলছে, আমিনুল ইসলামের কথা বলছে, ওমর সানের কথা বলছে। আর শুনেন, ওনার মেসেজ দেখবেন, উনি সে এত বাজে ল্যাঙ্গুয়েজে মেসেজ করে, আমি বলবো না। হ্যাঁ, মেসেজ তো আমি কালকে মেসেজ ফরওয়ার্ড করেছি। হ্যাঁ, আমি থানায় হচ্ছে মামলা নিতে আমাকে রমনা থানাতে, আমি আজকে 10 তারিখ থেকে, শুনেন, আমি তাবলিগে ছিলাম 4 দিন মাসুদের জামাতে। আমাকে তারা বলেছে যে আপনি আসেন, আসছি, আসার পর নাই, এত বৃষ্টি, আমি বৃষ্টি দিয়েছি, কালকে রাত্রে আসছি, কেন মামলা নেবে না? আগে তো তারা মামলা নিবে। 10 তারিখ থেকে আমি না হলে 20 বার আমি থানায় এসেছি, কালকে রাত্রে আমি থানায় এসেছি, তারা মামলা নিতে যাচ্ছে না। সে আমাকে বলে যে সে সেলিব্রিটি গেছে, সে যদি মামলা তো নিবে, আমি টাকা না পাওয়ার এটা প্রমাণ হবে, সে মামলা তো নিতে চাচ্ছে না। যদি এই মামলা না নেয়, আমি তো জানি এখন বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী আসছে, আমরা তাকে ওমর রাদিয়াল্লাহু মতো বলি, কেন কি তার মধ্যে হুসনে আখলাক, তার ন্যায় বিচার দরকার। তার বাসায় গিয়ে আমরা ওইখানে সবাই, আমরা যে ডাক্তার সহ আমরা যে 62 জন আছি, তার বাসায় গিয়ে এখানে আমরা অনশন করবো, যাতে আমরা মামলা না নিয়ে। আমরা তারেক জিয়াকে বলবো যে আমাদের জিনিসটা আপনি দেখুন, আমরা কি টাকা পাও না, টাকা পাও না। কেন একটা লোক ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, সালমা আসিফ, তার নামে মনপুরা, কেন 7 মাসের মাথায় বাসায় যাব, গিয়ে আমরা এখন অনশন করবো। আমরা যে তারেক মাননীয় প্রধানমন্ত্রী বলবো যে দয়া করুন আমাদেরকে বিচার করুন, আমরা যদি অন্যায় করে থাকি আপনি আমাদের শাস্তি দিন। সে কুমিল্লাতে তার কাছে অনেকে টাকা পাও না, 62 জন মিলিয়ে আমরা একটা সমিতি করেছি, সমিতির টাকা সে দেয় না। সমিতির টাকা কিভাবে সে সমিতির যে টাকা নিয়েছিল, আমি বলি একজন প্রধান বিচারপতির ছোট ভাই, এখন একটা ব্যাংকের এমডি, তার রিকোয়েস্টে সে কিছু টাকা উনি নিয়েছে, এখন সে একটা ব্যাংকের এমডি। টাকা তো আপনার একটা জি মানে যৌথ অ্যাকাউন্টে থাকে। জি 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 আমার কথা শুনেন। জি, সে একটা মেসেজ দিয়েছে, এই মেসেজটা আমি, হ্যাঁ, জি 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 না, ওই সমিতির টাকা আলাদা, সমিতির টাকা আলাদা। হ্যাঁ, ব্যক্তিগত টাকা আলাদা। সে জি, আমি 1,27,65,000 টাকা তাকে, যে দেখেন, জি জি যে আমি লিখছিলাম, একটা মেসেজ ছিল এরকম যে আমি ল্যাঙ্গুয়েজটা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করলাম না। সে বলছিল আমাকে এটার ভিতরে কেন ঢুকাইলা, মানে এত বাজে, এটার ভিতরে মানে বুঝলেন ফিমেল একটা, এটার ভিতরে কেন ঢুকাইলা, আগে তো ভালোই ছিলাম, এটার ভিতরে মানে আমি তাকে প্লেসমেন্ট শেয়ার কেন ঢুকাইলাম। তো প্লেসমেন্ট শেয়ারে সে পুরো 100% টাকা বেশি, ওর থেকে আরও বেশি টাকা নিয়ে আসছে। মেইন টাকা তো সে মনপুরা হাউজিংয়ের যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা 3 জন করেছে, বেনজির টুটু, সালমা আসিফ আকবর, আব্দুল আউল চৌধুরী ভুলু। 7 মাসের মাথায় কেন অ্যাকাউন্টটা বন্ধ করলো? নিশ্চয় অস্বাভাবিক লেনদেন ছিল মনপুরা হাউজিংয়ের, তার ওয়াইফের অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ জি, যে আমি লিখছি আসসালামু আলাইকুম, আমি কি কিছু টাকা আশা করতে পারি? রেগুলার 3-4টা ইঞ্জেকশন দিতে হয়, অনেক টাকার সংকটে আছি। 10 বছর শেষ হয়ে, এটা 2021, 10 বছর শেষ হয়ে 11 বছর হলো, আমাকে কবে টাকা দিবে জানাইও, আমি অনেক সমস্যাতে আছি, টাকা আসলে জানবো না, পেয়ে যাবা। হ্যাঁ, এটা একটা মেসেজ। আরেকটা মেসেজ আছে, আমি তোমার সাথে এই লাস্ট মেসেজের পর তার সাথে কথা বন্ধ করেছি। আমি আসসালামু আলাইকুম দিছি, দিয়ে আমি তাকে কল করেছি, সে বলেছে আমি তোমার সাথে যোগাযোগ পছন্দ করছি না, একটু বোঝার সেন্সও কি তোমার নেই? সে আমাকে বলছে, আমি বলেছি আমার টাকা দিয়ে দাও, তোমার সাথে যোগাযোগের দরকার নেই, সেন্স কার কী রকম সবাই জানে, বুঝছেন। এগুলি তো 2000, হ্যাঁ। এরপরে সে একটা আছে, মানে আজে বাজে লিখেছে আমার মেয়ে আছে, না ওই এই তো বলেছে যে কি 1000 টাকা তুমি আমার কাছে পাও। আচ্ছা, আর আমি এগুলি বলতে চাই না, তার ল্যাঙ্গুয়েজ কিরকম সবাই জানে। হ্যাঁ, এটাতে কেন এটাতে ঢুকাইলো আমাকে, এটা তারপরে থেকে আমি আর যোগাযোগ করি নাই। শাকিল ভাই তার ছেলের বিয়ে হওয়ার পরে তার বাসায় গেছে ডাক্তার শাকিল, বলছে যে আসিফ আমাকে 10 লাখ টাকা দাও। তো আমি আমার ছেলের বিয়ে করেছি, 20 লাখ টাকা বাকি, আমি কেন আমি আগে আপনাকে টাকা দেবো। 11 তারিখে সে ফোন দিয়া বলে যে আপনারা জিডি না করলে আপনাকে 10 লাখ টাকা, ডাক্তার সাহেব ওনাকেও 10 লাখ টাকা, 2 ডাক্তার কেন 10 লাখ টাকা দেবেন, আপনি জিডি কেন করলেন? এটা আসিফ আকবর। হ্যাঁ, জিডি না করলে টাকা দিত। তা আমি বলছি শাকিল ভাই আপনি তো 7-8 দিন আগে গিয়ে টাকা খুঁজে আসছেন, 10 লাখ টাকা দিছে, দেয়া নাই। সেকে বলছে আপনাকে আমি এরকম হাল করব,
হ্যাঁ, আপনাকে আমি এমন মানহানি মামলা করবো। শাকিল ভাই ভয় পেয়ে গেছে। আমরা সবাই কনফারেন্সে গিয়ে 7-8 জন ওনাকে বলছি, শাকিল ভাই আপনাকে কিছু করার আগে আমাকে করতে হবে, কারণ যেহেতু আমি করেছি, আপনার সাথে আছেন। রুমেল, আমরা তো ক্যাশ টাকা দিয়েছি, আমি ক্যাশ টাকা দিয়েছি। আমাদের মেয়র এখন জীবিত আছে না, মেয়র আসে, সবাই তো জানে। এখন যে পানি সম্পদ মন্ত্রী উনি জানে না, ওনার কাছেও আমাদের ডাক্তার সাহেব ফোন করেছে, কয় আসিফ ইজ আউট অফ কন্ট্রোল। আসিফের কোনো, আসিফের বড় ভাই যে ব্রিগেডিয়ার, আমি আমার গাড়ি নিয়ে আমি ড্রাইভ করে বগুড়া গিয়েছিলাম। যখন আমি ঢুকি আমার গাড়ি উনি নাম্বার করছে, ওনার কাছে আমরা ব্যাপারটা জানিয়েছি। আসিফের বড় ভাই অনেক সোবার মানুষ, আমিন আকবর। আমরা আসিফকে বাংলাদেশে কন্ট্রোল করার মতো কেউ নেই। আসিফ বড় ভাইদের সাথে যেদিন বিহেভ করে, বললাম না যে আগের একজন যে প্রধান বিচারপতির ছোটো ভাই একটা ব্যাংকের এমডি, ওনার সাথে খুব, উনি এখন রানিং একটা ব্যাংকের এমডি, ওনার সাথে খারাপ ব্যবহার করেছে। ওনার স্মল অ্যামাউন্ট টাকা, উনি বলতেছে যে রুমেল এখানে আমার কিছু করার নাই, সমিতির টাকা, যে সমিতির উনি ছিল চেয়ারম্যান, উনি বলাতে কিছু টাকা সমিতির সবাইকে দিয়েছে, আমাকে 1 টাকাও দেয় নাই, শাকিল ভাইয়ের কাউকে টাকা দেয় নাই। আপনার এখন দাবিটা কি? আমাদের দাবিতে আমরা টাকা পাওয়ার জন্য, আমরা তো গতকালকেও পর্যন্ত আসিফ একজন লোককে পাঠাইছে, ইকো রিসোর্টের মালিক হোসেন সাহেব, ওনাকে ওনাকে আমরা বলছি ঠিক আছে আসিফ তো আপনাকে থানা পাঠাইছে, আসিফের সাথে বসি, গতকালকে কথা বলা, আসিফের সাথে আমরা বসি, দরকার হলে আমরা কেস কিছু করবো না, কিছু করবো না। আসিফের তো কোনো ইচ্ছাই নাই। আসিফ তো একটাই কথা, একটা মন্ত্রী, একটা বাংলাদেশের, হ্যাঁ একটা সে কী করছে, লর্ডসে যার সেঞ্চুরি আছে, সে একটা ক্রিকেটার, একটা নায়ক। আমি যারা শাকিল ভাই আপনি আমাকে কী করবেন? তো শাকিল ভাই একটি ভীত মানুষ। শাকিল ভাইয়ের বাড়ি বিক্রি করে আইনা, যে শাকিল ভাই তো টাকাটা ওনার একটা বন্ধুর থেকে 50 লাখ টাকা নিয়েছিল, এই 50 লাখ টাকা উনি কেস করতে 5 লাখ টাকা বেশি দিয়ে বাড়ি বিক্রি করে ওই ডাক্তারকে টাকা আছে, ওই লোকও ডাক্তার। থানায় আসলে মামলাটা কোন পর্যায়ে এসে? মামলা তো নিচ্ছে, কেন মামলা নিবে না? আমি বলছি এই দেখেন, এখন নিয়েছে কি না এখন নিতে যাচ্ছে না। কি বলে? না আমি অনেকক্ষণ, আমি কালকে থেকে আজকে থেকে এই 2-3 ঘন্টা থেকে বলে যে আপনি কোর্টে মামলা কেন, আমি এখানে জিডি করছি, আমি শুনছি আমি কেন কোর্ট করে যাবো? আমি বলছি আমার মামলা কেন নিবেন না? হ্যাঁ, আমি তো বলছি যে জিডি নিলেন কেন, আমি বলছি যে কোর্টে যান। ওনারা তো কালকে রাত্রে পর্যন্ত বলছে মামলা নিবে। এখন যে প্রদীপ সাহেব, উনি তো আমার ফোন, উনি নিজে ফোন করছে, আমি ওনাকে ফোন করি নাই। উনি আসতে বলবো, রাত্রে বলছে আমি নাই, আজকে বলছে আসার জন্য, আসছে এখন মামলা নিচ্ছেন। জি, এখানে অবশ্যই প্রভাব খাটানো হচ্ছে। আমি চাই মামলা হোক, মামলায় যে দোষী হবে। হ্যাঁ, আসিফ তো বলতেছে আসিফের মানহানি হচ্ছে, সে মানহানি মামলা হোক। আমার আসিফ তো শুনে, আমি সিসি ক্যামেরার জন্য গিয়েছি, ঈদের আগে বলছে যে তৈরি করে সিসি ক্যামেরা বলছে সামহাও তারা কালেক্ট করে দিবে, যেহেতু আমার স্টেটমেন্ট 2010 সালে দিয়েছে, সালমান আসিফের অ্যাকাউন্ট তারা দিবে বলছে, সালমান আসিফের তারা প্রিন্ট করে রেখেছে, এখান থেকে কেসের কিনে দেবে। আমার তো টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, আমার এফডিআর ভেঙে আসিফ আর আমি গিয়েছি একসাথে গেছি। এখানে সিসি ক্যামেরা আছে না, ম্যানেজার আছে না, ম্যানেজার তো এখন দিলকুশা ব্রাঞ্চে আছে। আমরা ডাক্তার শাকিল ভাইয়ের সাথে আমরা কথা বলছি, আমরা 2 দিনের মধ্যে দরকার আমরা ওইখানে ওনাকে গিয়ে বলবো, আমরা হাত করে জোর, আমরা এখানে যেটা ইনসাফ চাই, এখানে আমরা কোনো এখানে ইলিগাল কিছু চাই না, যেটা সত্য সেটা বের হয়ে আসুক। আমাদের সে যে ট্রাস্ট ব্যাংকে জমি, আমাদের জমি ট্রাস্ট ব্যাংকে জমা রেখে সে টাকা নিছে, ওই জমির আমাদের ডকুমেন্ট আছে, কুমিল্লা ট্রাস্ট ব্যাংকে জমি জমা নিছে, আমাদের সমিতির টাকা নিছে। মাসুম আমাদের বন্ধু, সে চিরাং, সে আসতে পারে না, সে কালকে রাতে আমাকে জিডির কপি পাঠাইছে যে দোস্ত আমি তো আমার ফ্ল্যাট উঠতে, আমার 10,000 টাকা তো ভাড়া হইতো, সে কিছু দেয় না। তার মুর্শিদুল হাসান, ওই ছেলের কি একটা ক্ষমতা যে সে 16 বছর তার ফ্ল্যাটে তো ওঠে না। এখন ওসি সাহেবের সাথে কথা বলছি যে আমি চাই আমার মামলাটা নোক। আচ্ছা রুমেল ভাই, আপনি একটা কথা বলেছিলেন যে তিনি যখন বোর্ড পরিচালক হয়, এনসিবির অনেক নেতার মাধ্যমে বোর্ড পরিচালক হয়েছে, এটা যদি একটু ক্লিয়ার করতেন। অ্যাকচুয়ালি আসলে তো সে এই বর্তমান দলের সে কেউ না, বিক্রি না, সে তো আমি যখন ভিপি ইলেকশন করেছি, ভিপি একটা বাড়িতে, সে সহ সম্পাদক অফার করা হয়েছিল এমপিত্ব করার জন্য। হ্যাঁ, আমি বলি আমি শেষ করে তাহলে ভুলে যাবো, সে সহ সম্পাদক হিসাবে ভিক্টোরিয়া ছাত্র সংসদে ইলেকশন করেছিল, সে ফেল করেছিল, ঠিক আছে, আমি ভিপি ইলেকশন করেছি। সে তো অন্য পার্টির থেকে এখন এখানে আসছে, এবং সে আপনি খুঁজ নিয়ে দেখেন, সে যখন অন্য গভর্নমেন্ট ছিল, সে একটা আগের গভর্নমেন্টে বিপার্টি করার জন্য সে চেষ্টা করেছিল। এখন দেখেন, এখন সে তার সাথে চলাফেরা কার? এখন সে এই যে সে, আপনি কি মনে করেন সে কি আমার টিমে তো আমিনুল ইসলাম বুলবুল ভাই খেলেছে, আমি ক্যাপ্টেন ছিলাম, এবার আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমার টিমে মিনাজুর আহমেদের নামনু খেলেছে, আমার টিমে পাকিস্তান টেস্টে তারেক মেহমুদ খেলেছে, আমি ক্যাপ্টেন ছিলাম, আমি ভালো খেলতে, আমি ভালো অর্গানাইজার ছিলাম, আমি ওইবারে চ্যাম্পিয়ন করেছি। বুলবুল ভাই, নান্নু ভাইকে আমি কুমিল্লা নিয়ে গেছি, কুমিল্লা নিয়ে আমার টিমে সেমিফাইনাল খেলেছি, ফাইনালে আমরা উইক্টরি পেয়েছি। আর আমরা ভালো, হ্যাঁ অবশ্যই, কারণ ওরা তো জানার দরকার। আমি কিন্তু যখন এখানে আরেকজন ডাইরেক্টর আছে আমজাদ, তার অফিসে গিয়েছিলাম, সে তো বলছে যে আমি
আগের প্রাইম মিনিস্টার ছেলের পিএস, তো এখানেও সে আছে। তো আমি তো বুলবুল ভাইকে আমি মেসেজও দিয়েছি, মেসেজও আছে, বুলবুল ভাই কোনো মেসেজের রিপ্লাই জানাই। আপনি বোর্ড পরিচালকের ব্যাপারটা একটু যদি হ্যাঁ, যে এখানে তো বোর্ড পরিচালক সে এটা তো এই গভর্নমেন্টের আগে নিয়েছে। হ্যাঁ, অবশ্যই তার মতো শুনে সে কি, তার কি ক্যারেক্টার ভালো আমি বলবো না। তার অফিসে কেউ গেছে? তার অফিসে তো আমার 40টা সাংবাদিক আমার সাথে বসেছে। আমি যখন তার অফিসে যাই, সে সবার সামনে বলতো আমার বন্ধু আমাকে নতুন জীবন দিয়েছে। যার 5 লাখ টাকা কিস্তি দেওয়ার কথা, আপনারা দেখেন 2000 সালের মার্চের 4 তারিখের পরের থেকেই তার টাকা আসছে না আগে আসছে? মার্চের 4 তারিখে আমি তাকে প্রথম টাকা দিয়েছি। মার্চের 4 তারিখে, মার্চের 30 তারিখের মধ্যে বোর্ড পরিচালক তো অবশ্যই বোর্ড পরিচালক তো বর্তমান গভর্নমেন্টের কেউ আছে। সে আগের যারা ছিল, যেমন তার অফিসে হাসনাত আবদুল্লাহ, সজীব, সার্জিস সবাই তার অফিসে আড্ডা মারতো, ওইখানে শাকিল ভাইও ছিল। আমি তো আমার অফিসের এখন হটকিরাটা এখন তার অফিসে অবশ্যই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের লজ্জা না? সে জেনে শুনে যে একটা লোক 15-16 বছর 17 বছর ধরে মানুষের টাকা দিচ্ছে না, এটা এভিডেন্স আছে না? এটা অবশ্যই এভিডেন্স আছে যে, তো অবশ্যই লজ্জা আছে। সে বিসিবির ডাইরেক্টর কীভাবে হয়েছে? সে অন্য সে কি ডাইরেক্টর হওয়ার যোগ্য? ডাইরেক্টর তার আপনার ক্যারেক্টার ভালো থাকতে হবে, তার ক্যারেক্টার ভালো। এটা আমি বুকে হাত দিয়ে বলতে, তার সাথে বিদেশে অনেক দেশ সফর করেছি। আমরা নেপাল গিয়েছি, সে নেপালে মুসা ইব্রাহিমকে আমরা সংবোধন করতে গিয়েছি। ওইখানে গিয়ে আমরা তার সম্পর্কে জানি না? নেপালে সে পৃথিবীর কোন কাজ আপনি বলার তো কী কাজ দেখেন? হ্যাঁ, আচ্ছা আমি আসলে নেপালে আমরা গিয়েছিলাম একদিন ফর ওয়ান ডে। মুসা ইব্রাহিম উঠেছিল, আমাকে বলছো হাজি সাহেব কালকে আমরা নেপাল যাব, টিকিট। আমি রাত্রে বসে আমি টিকিটের ব্যবস্থা করছি, আমরা 3 জন গিয়েছিলাম। তখন প্রথম আলো আনিসুলক ছিল, সাহেব ছিল ওই বাসায়, ওই ছিল সংবর্ধন। ওইখানে গিয়ে একজন লোককে সে টাকা দেওয়ার কথা, সে টাকা দেয় নাই। পরে ওই লোক বাংলাদেশে আসছে। পরে ওই লোকের আমি বলছি আপনি কাকে টাকা দিচ্ছেন? আমি আসছি বলছি আমি গেছি, আমাকে দেখেন না, আপনার সাথে আমার জীবন প্রথম পছন্দ। ওই লোক বাংলাদেশে আসছে, ওই লোকের টাকাও দেয় নাই। পরে ওই লোকের আমার গাড়ি নিয়ে আমাকে বলছে আপনার গাড়ি, আমার গাড়ি নিয়ে ওই লোক উত্তর আটকেছে। উনি আসিফ নেপালে শুনুন, নেপালে তো আলহামদুলিল্লাহ আমি কি বলবো, এখানে তো আসলে আপনারা জানেন তার সম্পর্কে। তার সাথে আমি থাইল্যান্ড গিয়েছি, নেপাল গিয়েছি, শ্রীলঙ্কা গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তার তখন পৃথিবীর সব জায়গায় গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ।